Hello my dear students, so welcome to my online class. Hope you are well by the grace of Allah during this pandemic situation. We started lesson 23, Wonders of the World 2. Now we will discuss space travel. That is very important for us. If you face any difficulty, please let me know. Don't forget to keep notes while you are watching my videos. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লেসন 23 ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড 2 আমরা এর আগে ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড অন করেছিলাম। এর দুইটা পোর্শন আছে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্পেস ট্রাভেল, এবং অবশ্যই আমরা বোর্ড বইটা ফলো করছি। তো স্পেস ট্রাভেল নিয়ে আমাদের বোর্ড বইয়ে একটা কম্প্রিহেনশন দেওয়া আছে, কিন্তু কথা হচ্ছে যে কোনো টপিকস পড়ার আগে আমরা এই যে আজকের যে টপিকসটা সেটা মেইনলি আমাদের একটু হিস্ট্রিতে যেতে হবে, মানে আমাদের অতীতে যেতে হবে। এই যে আমরা এখন মহাশূন্য যান দেখছি, এই যে এখন আমরা প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এটা এক সময় এরকম ছিল না। এটা এক সময় আমাদের কল্পনা ছিল, আমরা স্বপ্ন দেখতাম যে মানুষের যদি পাখির মতো এরকম ডানা থাকতো, আমরা উড়ে উড়ে চলে যেতে পারতাম। এরকম নানান ধরনের জল্পনা কল্পনা ছিল, এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন। এবং আজকে ফলশ্রুতিতে আমরা যেটা দেখছি, আমরা নানান ধরনের মহাশূন্যযান ব্যবহার করছি। তারপরে হচ্ছে একসময় চাঁদের গল্পটা ছিল, হ্যাঁ, মঙ্গল গ্রহে যাওয়া, চাঁদে মানুষের প্রথম পা রাখা, এগুলো খুব মানে রোমাঞ্চকর একটা বিষয় ছিল, খুব আবেগ আপ্লুত বিষয় ছিল। একসময় মানুষ স্বপ্ন দেখতো। তো এই যে আমরা পিছনের যে ইতিহাস আমি একটু বলি, আমি যেটা অলরেডি আমি বাংলায় লিখে রেখেছি, কারণ আমি শুরুটা হয়তো আমি রিসেন্টলি ইংলিশে করছি এবং শেষটা ইংলিশে করছি। একটু হচ্ছে আমাদের স্পিকিং এবং লিসনিং টেস্টের জন্য আমাদের হেল্পফুল হবে। তো আর যে জন্য আমি মেইন টপিকসটা আমি সবসময় বাংলায় করাবো, কারণ আমি বলি যে তোমরা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, তো আমি যদি বাংলায় না বুঝাই তোমরা হচ্ছে ফুল টপিকসটা বুঝতে পারবে না। তো এখানে দেখো স্পেস ট্রাভেলের হচ্ছে প্রথম একদম ফার্স্ট সূচনা হয়েছিল, মানে আমরা সবাই জানি যে আমাদের যে ইতালিয়ান যে চিত্রশিল্পী আছেন বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চি, উনি কি করলেন 1488 সালে প্রথম একটা এরকম একটা প্লেনের মতো করে একটা ছবি, উনি ফার্স্ট, ওনার ভিতরে এই বিষয়টা এসেছিল, উনি প্রথম এটা একটা চিত্র আঁকে। তোমরা এখন ইন্টারনেটের যুগ, যে কোনো জায়গায় তোমরা সার্চ দিলে খুব ইজিলি ইতিহাস জানতে পারবে। তো আমি এখানে লিখে রেখেছি, আমি সেটা একটু বলি। ইতালি চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 1488 সালে ফ্রান্সের প্যারিসে একটা উড়ন্ত মেশিনের নকশা তৈরি করেন। হ্যাঁ, প্লেন ঠিক না, মানে একটা মেশিন, এরকম অনেকটা পাখার মতো এরকম একটা উড়ন্ত মেশিনে একটা ছবি উনি প্রথম ওনার ভিতরে আসে, এবং সেটা কত সালে? 1488 সালে। হ্যাঁ, আমি একটু দাঁড়িয়ে দেখেন, এটা হয়েছিল 1488 সালে। দেখো অনেক আগের, একদম পুরানো কনসেপ্ট। তখন উনি প্রথম এরকম একটা ছবি আঁকেন। এরপরে হচ্ছে আমাদের যে রাইট ভ্রাতৃদ্বয়, দুইজন ভাই, হ্যাঁ, ওনার হচ্ছে একজন হচ্ছে অরভিল রাইট এবং আরেকজনের নাম হচ্ছে উইলবার রাইট। তো তোমাদের বইতে আমরা যখন টেক্সট পড়বো তোমরা বুঝতে পারবে, ওখানে শুধু রাইট ভ্রাতৃদ্বয়ের কথা বলা আছে, বাট এরকম হিস্ট্রিটা বলা নেই। হিস্ট্রিটা জানা খুবই দরকার। এখানেই হচ্ছে তোমার পার্থক্য। মনে করো একজন শিক্ষার্থী শুধুমাত্র আমাদের টেক্সটে যতটুকু আছে সেটা বাংলায় পড়েছে, বা সে ওইটার ভিতরে আনসার করতে পারবে। কিন্তু এক্সেপশনাল তখনই তুমি হবে যখন তোমার ভিতরে জানার কৌতূহল থাকবে, তোমার ভিতরে মানে কৌতূহলী মন থাকবে যে আসলে এই যে স্পেস ট্রাভেলের পিছনের ইতিহাস কি। আমি একটু ইন্টারনেট সার্চ করে দেখি, এখন তো হাতের মুঠোয় আমাদের নেট আছে, আমরা যে কোনো তথ্য, আগে যেরকম হতো লাইব্রেরিতে বই খুঁজে খুঁজে, যারা আগে পড়াশোনা করেছে, অনেক আগে ইন্টারনেট ছিল না, অনেক কষ্ট করে যে কোনো নোট তৈরি করতে হয়েছে, এবং বই ওরকম অ্যাভেলেবেল ছিল না। সো এইটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি যে তোমরা ঘরে বসে যে কোনো তোমরা তথ্য ইজিলি জানতে পারছো। এখানে রাইট ভ্রাতৃদ্বয়, এবং ওনারা দুই ভাই ছিলেন, একজনের নাম হচ্ছে অরভিল রাইট এবং আরেকজনের নাম হচ্ছে উইলবার রাইট। হ্যাঁ, এইগুলো আমাদের ইতিহাস একটু জানতে হবে, ব্যাকগ্রাউন্ডটা। তো ওনারা দুইজনই ছিলেন কিন্তু মার্কিন, মানে হচ্ছে ওনাদের মানে ওনারা বাইবান হচ্ছে আমেরিকান। ওনারা যে মার্কিন প্রকৌশলী ছিলেন, ওনারা ইঞ্জিনিয়ার ছিলেন, যারা হচ্ছে প্রথম হচ্ছে এই উড়োজাহাজ আবিষ্কার করেন। লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে একটা উড়ন্ত মেশিনের ছবি এঁকেছিলেন। এরপরে এই দুই ভাই প্রথম কিন্তু এই উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব তাদেরকে দেওয়া হয়। এবং
ওনারা 1903 সালের 17ই ডিসেম্বর 1903 সালের 17ই ডিসেম্বর দেখো লিওনার্দো দা ভিঞ্চি কত ফাস্ট ছিলেন। ওনার ভিতরে এই যে চিন্তা শক্তিটা, উনি কিন্তু কল্পনা শক্তি দিয়ে উনি যে শুধু চিত্রশিল্পী ছিলেন তা না, অসম্ভব গুণ মানে একজন গুণী ব্যক্তি ছিলেন। উনি কতটা ফাস্ট ছিলেন দেখো, কত পরে এটা আবিষ্কার হয়েছে। হ্যাঁ, কোথায় 1488 সালে উনি চিন্তা ভাবনা করে একটা উড়ন্ত মেশিন এঁকেছিলেন, আর 1903 সালের 17ই ডিসেম্বর উনি তো প্রকৌশলীও ছিলেন, উনি ছিলেন চিত্রশিল্পী। আর দুইজন প্রকৌশলী, দুই ভাই তারা ছিলেন, একজন হচ্ছে অরভিল রাইট আর একজন উইলবার রাইট। ওনারা কি করলেন 1903 সালের 17ই ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত এবং শক্তি সম্পন্ন এবং মানে মানুষ বহন করতে পারে এরকম একটা উড়োজাহাজ তৈরি করেছিলেন। তো এই হচ্ছে আমাদের যে ইতিহাসটা আমরা জানলাম। এবার আমরা দেখবো যে আমাদের বইতে কি আছে, আমাদের টেক্সট বইতে কি ধরনের ইনফরমেশন আছে এই স্পেস ট্রাভেল নিয়ে, সেটা আমরা একটু দেখবো। তার আগে আমি একটু সময় দিব। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ইনফরমেশন গুলো অবশ্যই নোট ডাউন করে নিবে, কারণ এগুলো তোমাদের বেসিক। এই বেসিক ভাবে আমরা পড়াশোনা করি না বিধায় আমরা অনেক পিছিয়ে যাই। এই জন্য আমরা যদি একটু বেসিক আকারে, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, যেটা জানা অনেক জরুরি, এভাবে যদি একটু পড়াশোনা করি তাহলে তোমাদের ইন ফিউচারে অনেক কাজে লাগবে। তো আমি একটু সময় দিচ্ছি, তোমরা এই তথ্যগুলো খাতায় নোট ডাউন করে নিবে। এরপরে আমি সরাসরি চলে যাব যে আমাদের টেক্সট বইতে কি আছে। আমি টেক্সট বইয়ের নাম্বারটা, পেজটাও লিখে দিচ্ছি। আমাদের যে টেক্সট বই ইংলিশ ফর টুডে, এখানে হচ্ছে পেজ হচ্ছে 70 পেজে তোমরা এটা পেয়ে যাবে। এই টপিকসটা পেজ হচ্ছে 70 পেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব স্পেস ট্রাভেল। এই তথ্যগুলো তোমরা লিখে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে স্পেস ট্রাভেল নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো এখানে দেখো স্পেস ট্রাভেল বলা আছে, প্রথমে একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, স্পেস ট্রাভেলের একটা ছবি দেওয়া আছে। আমি একটু ক্যামেরার সামনে এনে দিই, দেখো তোমরা ছবিটা কেমন দেওয়া আছে আমাদের টেক্সট বইয়ে। এই যে আমাদের টেক্সট বইয়ে এই যে একটা স্পেস ট্রাভেলের ছবি দেওয়া আছে, এরকম একটা উড়োজাহাজ ছিল। এখন তো বিভিন্ন ভার্সন এসছে, অনেক চেঞ্জ হয়েছে। মানে এখন তোমরা সবাই দেখেছো যে এই যে ছবিটা প্রথমে এরকম ছিল উড়োজাহাজ। এখন অনেক ভার্সন এসছে, অনেক প্রযুক্তির উন্নতি হয়েছে। তো দেখো এখানে আমরা কি লেখা আছে, নট 100 years before human beings used to think, যে 100 বছরও হয়নি মানুষ ভাবতো had I the wings of a bird। এবং এই সেন্টেন্সটা তোমরা বিভিন্ন গ্রামার বইতে, এই যে হ্যাড দিয়ে যে মানে সেন্টেন্স যে স্ট্রাকচার এবং ওয়ার দিয়ে যে সেন্টেন্স স্ট্রাকচার, এই কনসেপ্টগুলো কিন্তু অনেক আগে থেকে এসছে। মানুষের কল্পনা শক্তি দিয়ে আমরা ভাবতাম যে পাখি কত সুন্দর আকাশে উড়ে যায়, আমরাও যদি মানুষও যদি একটু উড়তে পারতাম, এরকম উড়ে উড়ে চলে যেতে পারতাম এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা সম্পূর্ণ ইমাজিনেশন ছিল মানুষের, সেটাই বলেছে। এবং সেই সময়টা কিন্তু খুব বেশি না, বলছে যে 100 বছরও হয়নি এমন একটা সময় মানুষ ভাবতো যে আমার যদি পাখির মতো ডানা থাকতো। Dream came true when the Wright brothers flew with the first aeroplane। এই যে মানুষের স্বপ্ন, এই স্বপ্নটা সত্যি হলো যখন তোমার রাইট ব্রাদার্স, তোমাদের বইতে একটু ভুল আছে, এটা প্রিন্ট মিস্টেক হতে পারে। এই যে রাইট ব্রাদার্স এর যে ইংলিশ নামটা আর দিয়ে শুরু আছে, এটা ডাব্লিউ দিয়ে শুরু হবে, WRIGST। আমি একটু লিখে দিই, প্রিন্ট মিস্টেক হতেই পারে, এটা কোনো সমস্যা না। রাইট ব্রাদার্স এর রাইট হচ্ছে WRIGHT। হ্যাঁ, তোমাদের বইতে এই ডাব্লিউটা দেওয়া নেই। রাইট ব্রাদার্স যেহেতু দুইজন ভাই, এই জন্য ব্রাদার্স কথাটা চলে এসছে। তো এই যে রাইট ব্রাদার্সরা এই যে স্বপ্নটা, আমাদের এই স্বপ্নটা সত্যি তখনই হলো যখন এই যে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম এরোপ্লেনে উড়েছিল। মানে তারাই কিন্তু আমাদের এই স্বপ্নটা সত্যি করেছিল প্রথম। নাও পিপল ট্রাভেল ফাস্টার দ্যান আ বার্ড। এখন কিন্তু মানুষ এই পাখির থেকেও খুব দ্রুত ভ্রমণ করতে পারছে। এই যে দেখো মহাদেশ পাড়ি দিচ্ছে,
তারপরে এক দেশ থেকে আরেক দেশে কত দ্রুত মানুষ চলে যাচ্ছে, তাই না, দেশের বাইরে যাচ্ছে। মহাকাশ, তারপরে হচ্ছে বিভিন্ন গ্রহে বিভিন্ন গবেষণা চালাচ্ছে। তো এটাই বলছি যে দেখো, বেশি দিনের তফাৎ না, অল্প মানে প্রায় 100 বছরও হয়নি, এরকম একটা টাইম ডিউরেশনের মধ্যে কিন্তু এই স্বপ্নটা সত্যি হয়ে গেছে। They not only travel from one continent to other continent, they travel from one planet to another planet. এটা খুব সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার, নট অনলি বাট অলসো একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে। আমি স্ট্রাকচারটা তোমাদের বোর্ডে লিখে আমি এটা বুঝিয়ে দিব। আমরা একটু আগে বাংলাটা শেষ করি, যে তারা শুধুমাত্র এক মহাদেশ থেকে আর এক মহাদেশে যায়নি, তারা ভ্রমণ করেছে একটা গ্রহ থেকে আর একটা গ্রহে। একসময় মঙ্গল গ্রহে মানুষের যে যা প্রথম যে ভ্রমণ, মঙ্গল গ্রহে মানুষের পা রাখা, চাঁদে পা রাখা, এটা কিন্তু একটা স্বপ্ন ছিল। আর এখন হচ্ছে গ্রহ কোনো বিষয় না, মহাদেশ তো আমরা ভ্রমণ করছি, তাছাড়াও আমরা কি করছি, আমরা এক গ্রহ থেকে আর এক গ্রহে চলে যাচ্ছি, তাই না। That human beings have set footsteps on the moon is now an old story. যে মানুষের প্রথম চাঁদে যে পা রাখা, একটা পায়ের চিহ্ন, এইটা হচ্ছে এখন একটা অতীত গল্প হয়ে গেছে মানুষের কাছে। Spacecrafts have won the Mars. মহাকাশযান কি করেছে, মঙ্গল গ্রহকে জয় করেছে। Every now and then spacecrafts are going to see the conditions of other planets. এখন যত্রতত্র যখন তখন মহাকাশযান কোথায় যাচ্ছে, অন্য গ্রহের অবস্থা দেখতে যাচ্ছে, তাই না। As a result, people are planning to be interspace citizens in the coming days. এর ফলে খুব শীঘ্রই দেখো যে প্লট বিক্রি হচ্ছে, চাঁদে মানুষ মানে থাকার জন্য মঙ্গল গ্রহে জমি কিনছে। তো এটাই বলছে যে এর ফলে যেটা হয়েছে, এত বেশি প্রযুক্তির উন্নতি হয়েছে, এত বেশি সবকিছুর মানে ব্যাপক একটা বিপ্লব এনেছে, যে মানুষ এখন পরিকল্পনা করছে যে মহাকাশীয় নাগরিক হতে। তার মানে হচ্ছে তুমি মনে করো তুমি চাঁদের নাগরিক হলে, তুমি মঙ্গল গ্রহের নাগরিক হলে, সেটাই বলছে ইন দ্য কামিং ডেজ, মানে আসন্ন দিনগুলোতে। এ ডে উইল কাম when people will live in the moon. হচ্ছে একটা দিন আসবে যখন মানুষ চাঁদে বাস করবে। Take education from the Jupiter. বৃহস্পতি গ্রহে যে শিক্ষা গ্রহণ করবে, and spend vacation in another space 1000 light years away. যে এখন এবং কি করবে, যে তারা তাদের অবকাশ যাপন করতে যাবে, মানে একটু মানে রিল্যাক্স হতে যাবে, একটু ঘুরতে যাবে, সময় কাটাতে যাবে কোথায়, অন্য কোনো গ্রহ যেটা হচ্ছে সহস্র আলোক বর্ষ দূরে, মানে আরো অনেক দূরে। মানে এখন কি হয়, এখন কি আমরা দেখা গেছে আমরা এক দেশ থেকে আরেক দেশে আমরা বেড়াতে যাই, পড়াশোনার জন্য আমরা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যাই, তাই না, জবের জন্য যাই। তো এমন একটা সময় আসবে শুধু মহাকাশ না, আমরা এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যাব, আমরা গ্রহের বাসিন্দা হব, আমরা এক গ্রহে আমরা পড়াশোনার জন্য যাব, আর এক গ্রহে আমরা অনেক দূরের একটা গ্রহে দেখা গেছে আমরা একটু ঘুরতে যাব। তো সেই দিন খুব বেশি দূরে নয়, এ কথাই এখানে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শব্দার্থ লিখে দিব এবং নট অনলি বাট অলসো যে স্ট্রাকচার, এটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা খুব সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার। এটা আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এইটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এর অর্থটা কিরকম আসে, এটা নিয়ে একটু আলোচনা করব। আমি ইনফরমেশনগুলো মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই কখনো নোট ডাউন করতে ভুলবে না, সব ক্লাসে নোট নিতে হয়। এবং আমি সবসময় বলি যে যেদিন যে ক্লাস করবে সেই ক্লাসের ডেটটা তুমি খাতার উপরে আগে বসিয়ে নেবে, যে আজকে যেমন হচ্ছে 20 তারিখ 20/8/2021, তারপরে তুমি তোমার সাবজেক্টের নোট করা শুরু করবে। আচ্ছা, আমাদের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। ইংলিশ ফার্স্ট পেপার পড়লে যে গ্রামার শেখা যাবে না, এটা কিন্তু নয়। গ্রামার সবসময়ের জন্য তোমার ফার্স্ট পার্টের সঙ্গে লিঙ্ক আপ করে পড়তে হয়।
আমাদের যেটা হয় সাধারণত আমরা যেটা করি শুধুমাত্র সিলেবাসে যে টপিকসগুলো থাকে আমরা সেগুলোই পড়াশোনা করি। যখন ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস করি অথবা সেকেন্ড পেপারের জন্য বাসায় প্রিপারেশন নেই তখনই শুধু গ্রামারগুলো করি। আর যখন ফার্স্ট পেপার করি তখন শুধুমাত্র ওই ফার্স্ট পেপারের ভিতরে আমরা কনফাইন্ড থাকি। তো এটা করা যাবে না, আমাদের যেটা করতে হবে আমাদের লিঙ্ক আপ করতে হবে। আমি যখন একটা গ্রামার শিখেছি, আমি যখন কোনো একটা ইংলিশ কম্প্রিহেনশন বা যে কোনো একটা প্যাসেজ আমি পড়তে যাব তখন যে কোনো একটা সেন্টেন্স নিয়ে আমাকে ভাবতে হবে, সবগুলো সেন্টেন্স নিয়ে ভাবতে হবে। মনে করো টেন্স তুমি শিখেছো, এখন তুমি যখন একটা সেন্টেন্স পড়বে তুমি ভাববে যে এই সেন্টেন্সটা কোন টেন্সের ভিতরে আসে। তুমি ভয়েস চেঞ্জ করেছো, তুমি দেখবে যে এই সেন্টেন্সটা তোমার ভয়েস চেঞ্জের ভিতরে প্যাসিভ ভয়েসের হচ্ছে কিনা, বা এটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স বিভিন্ন ধরনের আছে, তো সেইগুলো তুমি লিঙ্ক আপ করবে। এরপর তুমি বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার, রাইট ফর্ম অফ দ্য ভার্বের বিভিন্ন রুলস আছে, ওইটার সঙ্গে তুমি এটার হচ্ছে তুমি মানে ম্যাচিং করতে চেষ্টা করবে। তো এভাবেই যদি আমরা একটু পড়াশোনা করি, একটু থিঙ্কিং পাওয়ার বাড়াই, একটু এক্সেপশনাল ভাবে স্ট্র্যাটেজিক্যালি তোমরা চলো, তাহলে দেখবে যে তোমার শেখাটা অনেক পারফেক্ট হচ্ছে। যখনই তুমি একটা ইংলিশ টেক্সট বই, যেমন আজকে আমি স্পেস ট্রাভেল করাচ্ছি, তোমার সামনে বই আছে, তুমি নিজে একটু ভাবো যে আচ্ছা প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে। এভাবে যদি তুমি দেখবে যে তুমি সবগুলো গ্রামাটিক্যাল টার্ম নিজেই বলে ফেলছো, নিজেই বুঝে ফেলেছো, তখনই মনে করবে যে না তোমার আর কোনো ল্যাগেজ নেই, তুমি পারফেক্টলি জিনিসটা শিখে ফেলেছো। আর যদি দেখো তুমি বেঁধে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, বেঁধে যেতেই পারে, সমস্যা হতেই পারে, তাহলে তুমি চলে যাও টেন্সে চলে যাও, তুমি মেইল করো যে এই সেন্টেন্সটা কোন টেন্সের স্ট্রাকচারে আছে, তাহলে এটা কোন টেন্স হতে পারে। আমরা শিক্ষক, আমরা তোমাদের গাইডলাইন দিতে পারি, বাট এটা তোমার ওন উইল থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে, নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। আর ইংলিশের তো কোনো বিকল্প নাই, ডে বাই ডে ইংলিশের ডিমান্ড বাড়বে ছাড়া কমবে না। কেউ হয়তো একটু আগে সাকসেস পায়, কেউ হয়তো একটু লেট করে সাকসেস হয়, বাট সাকসেস মাস্ট কাম টু ইয়ার ডোর, টু ইয়ার হ্যান্ড। তো তোমরা যেটা করবে অবশ্যই অবশ্যই ইংরেজি শেখার প্রতি আগ্রহী হবে। আমি যেভাবে আমি অনেক ধরনের টিপস ক্লাসে দিয়ে থাকি এগুলো ফলো করার চেষ্টা করব। তো দেখো এখানে যেটা হলো নট অনলি এবং বাট অলসো যে স্ট্রাকচারটা আছে, বাট অলসো। এখন শুরুতেই বুঝতে হবে যে এই স্ট্রাকচারটা যদি আমার থাকে তাহলে অর্থটা কিরকম হবে। এটা দিয়ে বিভিন্ন ভাবে বাক্য গঠন করা যেতে পারে। যেমন আমি একটা স্টুডেন্ট সম্পর্কে আমি হচ্ছে মনে করো আমি একটা তার প্রশংসা করছি যে সে শুধু ভালো শিক্ষার্থী নয়, সে খুব ভালো নাচ করে, অথবা সে খুব ভালো গান করে, খুব ভালো সিঙ্গার। তো সেক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি, মানে শুধু এইটা নয় এছাড়াও। ওকে, তাহলে কি হতে পারে, মনে করো আমি বললাম আমাদের একটা স্টুডেন্ট আছে খুব ভালো গান গায়, ক্লাস 8-এ। তো আমি এখানে মনে করো আমি লিখলাম যে স্বপ্নিল আশরাফ is not only a good student but also a good singer। তাহলে কি লিখতে পারি, is not only a good student but also a good singer, ওকে। যে স্বপ্নিল আশরাফ শুধুমাত্র একজন ভালো শিক্ষার্থী নয়, সে একজন ভালো গায়িকাও। তো এই ধরনের বাক্য কিন্তু তুমি খুব সহজে এই নট অনলি বাট অলসো ইউজ করে করতে পারবে। এখন তোমাকে ভাবতে হবে, আমি দিয়েছি একটা এক্সাম্পল, তোমাকে কি করতে হবে, ক্লাস দেখার সময় খাতা কলম তো অবশ্যই থাকবে, এই এক্সাম্পল লেখার সাথে সাথে আরো 2টা এক্সাম্পল এরকম সেম ক্যাটাগরি তুমি লিখে ফেলবে। এভাবে তোমার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমি একটু বাংলাটাও লিখে দিই, দেখো অর্থটা কিরকম আসে। স্বপ্নিল আশরাফ শুধু একজন ভালো শিক্ষার্থী নয়, একজন ভালো গায়কও বা একজন ভালো গায়িকাও, ঠিক আছে, একজন
এটা যে সবসময় পজিটিভ ক্ষেত্রে তুমি গুণের ক্ষেত্রে বলছো তা না, তুমি তোমার নেগেটিভ দিকেও বলতে পারো। মনে করলে একজন অনেক খারাপ লোক, যে সে শুধু একজন খারাপ লোকই নয়, সে শুধু মিথ্যাবাদী না, সে একজন ঘুষখোর বা সে একজন দুর্নীতিবাজও। হ্যাঁ, এটা তুমি পজিটিভ নেগেটিভ উভয় ক্ষেত্রে এরকম যে কোনো ডেসক্রিপশনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। এবং আর একটা ভালো টিপস আমি তোমাদেরকে দেই, তোমাদের যে বিভিন্ন প্যারাগ্রাফ গুলো আছে বিভিন্ন ইনভেনশন সম্পর্কে, মনে করো এই যে কোভিড-19 সম্পর্কে, একটা মহামারী সম্পর্কে, বা বিভিন্ন ধরনের আবিষ্কার, মোবাইল ফোন, কম্পিউটার, এই ধরনের যে ধরনের প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে, টেলিভিশন, বা তুমি মনে করো ট্রি প্লান্টেশন সম্পর্কে লিখছো, এই ধরনের যে টপিকস গুলো আছে আমরা প্যারাগ্রাফ বা কম্পোজিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবে। কিভাবে? সবগুলোরই কিন্তু সাইড ইফেক্টস আছে, মানে গুড সাইড এবং ব্যাড সাইড। ওকে, এই যে ইন্টারনেটের ভালো দিক আছে, মন্দ দিক আছে। তারপরে এই যে করোনাকালীন সময় অনেক মহামারীর মধ্যে অনেক মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক খারাপ দিক আছে। খারাপ দিকের ভিতরেও কিন্তু কিছু কিছু ভালো দিক অনেকে অর্জন করেছে। কেউ কেউ অনেকে নিজের প্রতিভার জানতে পেরেছে, সে হয়তো জানে না যে তার ভিতরে এত প্রতিভা ছিল। সে এখন আর্থিক সমস্যা আছে, নিজে একটা বিজনেস চালু করে ফেলেছে বাসায় বসে অনলাইনে। তো সেটাই দেখা গেছে তার ইন ফিউচারে অনেক বড় একটা গুরুত্ব বহন করছে, নিজের পরিচিতি বাড়ছে। এই যে অনলাইন ক্লাস, আমি ছোট্ট একটু উদাহরণ দিই। যেমন মনে করি এই যে অনলাইন ক্লাসগুলো, আগে আমাদের শিক্ষকদের ক্লাসগুলো শুধুমাত্র ক্লাসরুমের ভিতরে হতো। সেই ক্লাসগুলো কিন্তু না শিক্ষা বোর্ডের কেউ দেখতে পাচ্ছে, আমাদের ক্লাসগুলো নিয়মিত আমাদের যশোর বোর্ডের পেজ আছে, ওখানে আপলোড দিতে হয়। তো না আমার যশোর বোর্ডের কেউ দেখতে পারছে, না আমার কলিগরা দেখতে পারছে, না আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, না আমার অভিভাবকরা দেখতে পাচ্ছেন। অভিভাবকরা একটা স্কুলে তার বাচ্চাদের পড়াচ্ছেন, জানে স্কুলটা অনেক ভালো, বাট কোন শিক্ষক কোন টেকনিক্সে কোন ওয়েতে পড়ান এটা কিন্তু তারা এর আগে দেখতে পারেননি। সো এটা একটা বেনিফিট, একটা শিক্ষকের সঠিক একটা জাজমেন্ট, সঠিক একটা ইভ্যালুয়েশন। অনেক সময় দেখা যায় অনেক সময় বায়াসড হয়ে যাই আমরা, যে ওই শিক্ষক অনেক আদর করেন, ওই শিক্ষকের ব্যবহার ভালো, ওই শিক্ষকের ব্যাচে আমার শিক্ষার্থী পড়ে। হ্যাঁ, এই ধরনের যে কিছু বায়াসড ব্যবস্থা থাকে, তো এইটা দিয়ে কিন্তু অনেকে আমরা বের হয়ে আসতে পারছি। তো এরকম ভাবে যখন আমরা কোনো কিছু গুড সাইড সঙ্গের সাথে একটু ব্যাড সাইড আমরা বলতে পারি, দুইটা সাইড নিয়ে লিখতে পারি, বা ট্রাফিক জ্যাম বা ট্রি প্লান্টেশন বা কম্পিউটার, মোবাইল, হ্যাঁ মোবাইলেরও অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো সেইভাবে আমরা এভাবে বলতে পারি যে এর যে শুধু ভালো দিক আছে তা না, it has not only good sides বা good effects but also has bad effects অথবা negative effects। তো এভাবে কিন্তু এই স্ট্রাকচারটা আমরা এভাবেও ব্যবহার করতে পারি। সব সময় মনে রাখবে, তুমি যাই শেখো না কেন, যে স্ট্রাকচারই শেখো না কেন, সেটা যেন তুমি ইউজ করতে পারো তোমার রাইটিং এর ক্ষেত্রে, তোমার স্পিকিং এর ক্ষেত্রে। এমন ভাবে একটা গ্রামার আমাদের শিখতে হবে। এটা তুমি ইন্টারনেটে সার্চ দাও, অনেক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আসবে। যে কোনো গ্রামার বইতে যাও, তুমি অনেক কিছু পাবে উদাহরণ সহ। তো শেখাটা এমন ভাবে শিখতে হবে যেন তুমি পারফেক্ট হয়। তাহলে আমি একটা উদাহরণ দিয়েছি, আর একটা উদাহরণ তোমাদের বইতেই আছে, সেই উদাহরণটা আমি লিখে দেখো, সেটার সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু অন্যরকম। আর স্ট্রাকচার দিয়ে আসলে আমার কাছে মনে হয় অনেক কঠিন। তোমরা সবসময়ের জন্য উদাহরণ মনে রাখবে। মনে করো একটা উদাহরণ যদি তুমি মনে রাখতে পারো, সেম ক্যাটাগরির আর একটা উদাহরণ তুমি নিচে লিখতে পারবে। কিন্তু তুমি যে বইয়ে যেভাবে স্ট্রাকচার গুলো আসলে লেখা থাকে, ওগুলো মনে রাখা বেশ টাফ, এবং বেশি দিন ওটা তোমার ভিতরে থাকবে না। তোমরা সব সময়ের জন্য স্ট্রাকচার যদিও পড়ে থাকো, কেউ পড়ার সাথে সাথে উদাহরণটা মনে রাখার বেশি চেষ্টা করবে। আচ্ছা, আমাদের এখানে যে উদাহরণটা ছিল, দেখো এখানে কিন্তু ভার্ব দিয়েছিল। ওকে, আমি এটা নাউন দিয়ে করেছি, এটা ভার্ব দিয়ে অনেক ভাবে করা যায়। They not only travel from one continent to another continent। এখন এই দে দিয়ে কি বোঝাচ্ছে? তারা, কারা? এখানে কোনো ব্যক্তি না, এখানে কিন্তু স্পেস ট্রাভেল নিয়ে কথা হচ্ছে, মানে মহাকাশযান নিয়ে আলোচনা হচ্ছে। সো দেটা হচ্ছে আমি মহাকাশযানের প্রোনাউন হিসাবে ইউজ করেছি। তাহলে আমি লিখতে পারি স্পেস ট্রাভেল নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট, দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট। লিখে ফেলি, দেখো এই সেন্টেন্সটা কিন্তু অন্যরকম, ডিফারেন্ট আছে। স্পেস ট্রাভেল not only travel
travel from one continent to another continent আর কি হয় এটা ছাড়াও কি করে they travel। আচ্ছা এখানে বাট অলসো কিন্তু দেওয়া নেই, সেন্টেন্সটা বাট অলসো দিয়ে করা যায়, নট অনলির সঙ্গে বাট অলসো দিয়ে করা যায়। আমি বাট অলসো দিয়ে করছি, এখানে নট অনলি এনেছে বাট নেক্সট পোরশনে বাট অলসো দেয় নাই, কিন্তু আমি বাট অলসো দিয়ে সেন্টেন্সটা তৈরি করে দিচ্ছি। বাট অলসো দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট। এখানে বাট অলসো they travel from sorry আমি দুইবার লিখে ফেলেছি। they travel from one planet to another planet, one planet from another planet। তো এখানে কি হলো যে space travel not only travel from one continent to another continent but also the travel from one planet from another planet। যে শুধুমাত্র মহাকাশযান একটা মহাদেশ থেকে আরেক মহাদেশে যাচ্ছে না, তারা এছাড়াও কোথায় যাচ্ছে, তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে। এই হচ্ছে নট অনলি বাট অলসো আরো স্ট্রাকচার আছে, আরো বিভিন্ন ধরনের বাক্য আছে, তোমরা এটা নিজেরা শিখে নিবে এবং যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে। মানে ভাবতে হবে, আমাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাতে হবে। আর আমি যেহেতু ঘরোয়া পরিবেশে ক্লাস নিচ্ছি, আমার খুব এখানে স্পেসের সমস্যা, আমার দুই সাইডে দুইটা সোফা সেট আছে, আমি মিডিলে একটু সময় জায়গা, এজন্য আসলে বোর্ড লেখার সময় যেভাবে লিখতে হয় আমি ওভাবে তোমাদের স্পেস দিতে পারি না। এই কারণে দেখা যায় যে আমি লেখার পরে আমি সরে যাই, তোমাদের বোর্ডটা হাইলাইট করি যাতে তোমরা লিখতে পারো, এই কারণে। তো দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এই উদাহরণগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। এটা খুব সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমি যেটা করব, এবার আমি তোমাদের কিছু শব্দার্থ লিখে দিব যেটা আমার এই প্যাসেজের ভিতরে আছে। তো আমার কাছে যেগুলো মোটামুটি মনে হয় আমি সেইগুলোই দিয়ে দিই। আর এরপরে যদি তোমাদের কোনো শব্দের অর্থ মনে হয় একটু আননোন লাগছে, একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করলে আমি আনসার দিয়ে দিব, সেই শব্দের অর্থ আমি লিখে দিব। এবার লিখবো আমি শব্দার্থগুলো আমরা একটু দেখে নিই যে কি কি শব্দ আছে এখানে। শুরুতেই আমাদের যে টপিকসটাই আমি আগে লিখে দিই, স্পেস ট্রাভেল। এটা হচ্ছে মহাশূন্য যান, সরি এটা হচ্ছে মহাশূন্য ভ্রমণ। ট্রাভেল তো মহাশূন্য ভ্রমণ, আর স্পেস ক্রাফট হচ্ছে মহাশূন্য যান। এটা হচ্ছে মহাশূন্য ভ্রমণ। স্পেস ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, হ্যাঁ। স্পেস ট্রাভেল শব্দের অর্থ হচ্ছে মহাশূন্য ভ্রমণ। মহাশূন্য ভ্রমণ। এরপরে হচ্ছে উইংস মানে পাখা, এটা জানবে সবাই কম বেশি, তারপরে লিখে দিই উইংস। উইংস হচ্ছে পাখা। উইংস হচ্ছে পাখা। এরপরে আমরা যেটা লিখতে পারি, এবার হচ্ছে কন্টিনেন্ট। কন্টিনেন্ট হচ্ছে মহাদেশ। কন্টিনেন্ট, কন্টিনেন্ট হচ্ছে মহাদেশ। তারপর হচ্ছে প্ল্যানেট। প্ল্যানেট তো গ্রহ,
প্ল্যানেট। তারপরে হচ্ছে ফুট স্টেপ। ফুট স্টেপ হচ্ছে পায়ের চিহ্ন, পদ চিহ্ন যেটাকে বলি ফুট স্টেপ, পায়ের চিহ্ন বা ভালো বাংলায় যদি তুমি একটু বলো তাহলে পদ চিহ্ন। এরপরে আসছে আমার স্পেস ক্রাফট, যেটা বলছিলাম মহাশূন্য যান বা মহাকাশ যান, স্পেস ক্রাফট। স্পেস ক্রাফট এটা হচ্ছে মহাশূন্য যান, হ্যাঁ, মহাশূন্য যান। এরপর হচ্ছে নাও অ্যান্ড দেন, মানে যখন তখন, ওকে, নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন মানে হচ্ছে যখন তখন, যত্র তত্র, মানে যে কোনো সময় আমরা এটা করতে পারি, যখন তখন। নাও অ্যান্ড দেন যখন তখন। ভ্যাকেশন তো বোঝায়, স্পেন্ড হচ্ছে অতিবাহিত করা, আর ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ বা ছুটি, অবসর সময়। হ্যাঁ, আমরা জানি একটু ভ্যাকেশনে আমরা দেশের বাইরে যাই, অনেকে যাদের একটু সামর্থ্য আছে বা তাদের একটু কম সামর্থ্য, অনেকে দেশের ভিতরে ঘুরতে পছন্দ করি। তো যাই হোক, এখানে আমরা একটু দেখি স্পেন্ড মানে অতিবাহিত করা, স্পেন্ড অতিবাহিত করা, আর ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ বা ছুটি। এই যে আমাদের হচ্ছে আগে কি হতো, গ্রীষ্মকালীন ছুটি হতো, তাই না? এখন তো করোনাকালীন সময় অনেকদিন ধরেই প্রতিষ্ঠান বন্ধ আছে, তো এই জন্য আমরা ওই ছুটিগুলো আসলে এখন বুঝতে পারছি না। আর এখানে যেটা আছে জুপিটার, জুপিটার হচ্ছে বৃহস্পতি। জুপিটার হচ্ছে বৃহস্পতি, আর হচ্ছে মার্স, মার্স হচ্ছে মঙ্গল গ্রহ। হচ্ছে মঙ্গল গ্রহ। তো এই হচ্ছে আমার মোটামুটি যেগুলো মনে হচ্ছে। আর 1000 মানে তো সহস্র, মানে হাজার, 1000 লাইট ইয়ার্স অ্যাওয়ে মানে সহস্র আলোক বর্ষ দূরে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু দেখে নিই শুরু থেকে, প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখে নিই আবার শুরু থেকে শব্দার্থগুলো কি ছিল। স্পেস ট্রাভেল মহাশূন্য ভ্রমণ, উইংস, উইংস হচ্ছে পাখা, কন্টিনেন্ট, কন্টিনেন্ট হচ্ছে মহাদেশ, প্ল্যানেট, প্ল্যানেট হচ্ছে গ্রহ, ফুট স্টেপ, ফুট স্টেপ হচ্ছে পদচিহ্ন, স্পেস ক্রাফট মহাশূন্য যান, নাও অ্যান্ড দেন যখন তখন, স্পেন্ড মানে হচ্ছে অতিবাহিত করা, ভ্যাকেশন অবকাশ বা ছুটি, জুপিটার বৃহস্পতি, মার্স মঙ্গল গ্রহ। দেখো এগুলো আসলে স্বপ্ন, কারণ কি একসময় স্বপ্ন ছিল। আমরা ছোটবেলায় কাগজ দিয়ে অনেক প্লেন বানাতাম না, অনেক ধরনের খেলনা বানাতাম, নৌকা, প্লেন, এবং কি করতাম, প্লেন এরকম ছুঁড়ে মারতাম, ছুঁড়ে মেরে প্লেনের পিছন পিছন দৌড়াতাম। তোমরা এখনো অনেকে করো। তো এগুলোই কিন্তু আসলে মজা, এগুলোই কিন্তু একটা স্মৃতি। তো এইগুলো এখন আর এরকম স্বপ্ন না, এখন সরাসরি আমরা প্লেনে উঠার একটা সেই যানটা তৈরি হয়ে গিয়েছে, তাই না? তো সেটাই বলছি, এখন এগুলো আর স্বপ্ন নেই। তো এই হচ্ছে আমাদের মহাশূন্য ভ্রমণ নিয়ে আমাদের যে আজকের টপিকটা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কারো আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। তার আগে তোমরা এই শব্দার্থগুলো খাতায় লিখে নাও, আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে আমার ক্লাসটা শেষ করে দিব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো একটু। আজকে আমরা ক্লাসের শেষে আমরা একটু রিভাইজ করবো যে কি কি নিয়ে শিখলাম, একটু রিভাইজ করতে হয়। তো আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা স্পেস ট্রাভেলের যে একটা কম্প্রিহেনশন আমার টেক্সট বইয়ে ছিল সেটা নিয়ে আমরা একটা আলোচনা করলাম। একটু পয়েন্ট আউট করে লিখে ফেলি। হ্যাঁ, আজকের ক্লাসে যা যা শিখলাম একটু পয়েন্ট আউট করে
আজকের ক্লাসে যা যা শিখলাম, ওকে। এখন এই যে আজকের ক্লাসে যা যা শিখলাম, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? The lessons we have learned today, তাই না? যে পাঠগুলো আজকে আমরা শিখেছি। তাহলে শুরুতেই আমরা একটু দিই, আমরা হচ্ছে কি শিখেছি। আমরা কিন্তু যেহেতু আমরা একটু ইংলিশে শুরুটা এবং শেষটা করছি, তো ইংলিশে আমাদের কিন্তু একটু আমরা স্পিকিংটা করছি, তাই না? তোমরাও যখন ক্লাস দেখবে বাসায়ও তোমরা আমার কথাগুলো একটু নিজের মতো করে বাসায় বলার চেষ্টা করবে। স্পিকিংটা কিন্তু শুধু প্র্যাকটিস করতে হবে, শুনলে কাজ হবে না, শুনতে হবে এবং বলতে হবে। তো আমরা এখানে কিন্তু আমরা স্পিকিংটাও কিন্তু শিখছি, স্পিকিং শিখছি। তারপরে আমরা কি শিখছি? আমরা গ্রামার নিয়ে আমি সবসময় বলি, যদি কোনো গ্রামেটিক্যাল টার্ম গুলো দেখা যায় যে আলোচনার মতো, আমি সেটা নিয়ে, যেমন আজকে নট অনলি বাট অলসো নিয়ে একটু কথা বলেছি এবং সবসময় তোমাদের অ্যাডভাইস দিই বিভিন্ন ধরনের, যে কিভাবে পড়া সহজে মনে রাখা যায়, কোন টেকনিক্সে তুমি ইজিলি ইংরেজি শিখতে পারো। তো এভাবে কিন্তু ইংরেজি শেখার প্রতি একটা উদ্বুদ্ধ করছি। তাহলে আমরা এখানে বলতে পারি আমরা গ্রামারও শিখছি, তাই না? গ্রামার শিখছি। আর কি শিখেছি আজকে? আমরা আজকে স্পেস ট্রাভেল নিয়ে আমরা এর ইতিহাসও শিখেছি, যে হিস্ট্রি শিখেছি, তাই না? প্রথম এই চিত্রটাকে এঁকেছিলেন, তারপরে হচ্ছে কোন দুই ভাই এটা নিয়ে কবে প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন। তো এটা আমরা এখানে বলতে পারি আমরা আজকে স্পেস ট্রাভেল নিয়ে শিখেছি, স্পেস ট্রাভেল। এটা তোমরা একটি বড় হাতেরও দিতে পারো, যেহেতু এটা একটা মহাশূন্য ভ্রমণ, অথবা বড় হাতের ছোট হাতের, এটা কোনো ব্যাপার না, এটা যেভাবেই করো না কেন, এটা হচ্ছে মহাকাশ ভ্রমণ। এরপরে মহাকাশ ভ্রমণের এটা হচ্ছে পেজ 7, যেটা কিন্তু আমরা টেক্সট বই থেকে পড়েছি এবং এর হিস্ট্রিও পড়েছি, এর একটু ব্যাকগ্রাউন্ড পড়েছি, যেটা আমরা টেক্সট বইয়ের বাইরের ইনফরমেশন। আমার বইয়ে শুধুমাত্র একটা কথা ছিল রাইট ভ্রাতৃদ্বয়, বা রাইট ভ্রাতৃদ্বয় ওনারা আসলে কি, ওনারা কিসে অবদান রেখেছেন, কি করেছিলেন, এই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশন আমার বইতে দেওয়া নেই। সো এইটাই হচ্ছে তোমার ভিতরে কৌতূহল আনতে হবে, যে রাইট ভ্রাতৃদ্বয় বিষয়টা কি। আচ্ছা, আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি, এটা আমি একটু চিন্তা করি। এভাবেই কিন্তু আমাদের কৌতূহল সৃষ্টি করে আমাদের পড়াশোনা করতে হবে, মানে আমাদের ডিটেলস জানতে হবে। তাহলে আমরা শিখেছি হিস্ট্রি অফ স্পেসক্রাফট। হ্যাঁ, স্পেসক্রাফট মানে মহাশূন্যযান। তো উড়োজাহাজও তো একটা মহাশূন্যযান, এবং ফার্স্ট তো উড়োজাহাজই আবিষ্কার করেছিলেন, সেটা শিখেছি। আচ্ছা, এই আমি মোটামুটি দিচ্ছি। আসলে শেখার তো ওইভাবে তো সবকিছু ফাইন্ড আউট করা যায় না, ক্লাস যখন দেখা যায় যে অনেক কিছুই আমরা শিখে ফেলি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কে চলে যাব। আমাদের আজকের হোমওয়ার্ক থাকবে এই যে আজকে যে আমি টপিকস নিয়ে পড়িয়েছি, এই শব্দার্থগুলো আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি। শব্দার্থ থাকবে, এবং তোমরা যেটা করবে, এই স্পেস ট্রাভেল নিয়ে পুরা টেক্সটটাই তোমরা প্যারাগ্রাফের মতো করে শিখে ফেলবে। প্যারাগ্রাফের মতো করে শিখলে যেটা হবে, আমি এর আগেও বলেছি, ডায়লগ রাইটিং আসলে তুমি পারবে। যদি ইমেল রাইটিং বা লেটার রাইটিং, অথবা যেভাবেই এইটা আসুক না কেন, কম্প্রিহেনশন আকারে আসুক, তুমি কম্প্রিহেনশন পড়ার জন্য সময় নষ্ট করতে হবে না। খুব দ্রুত তুমি কম্প্রিহেনশনে অন্যান্য যে আইটেমস গুলো আছে ইজিলি আনসার করতে পারবে। এর জন্য আমি বলবো স্পেস ট্রাভেলটা তোমরা প্যারাগ্রাফ আকারে করে ফেলবে। তাহলে আরেকটা কাজ দিব, স্পেস ট্রাভেল প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফ, ওকে। স্পেস ট্রাভেল প্যারাগ্রাফ। দেখো সাইডে লিখেছি, কোনো সমস্যা হচ্ছে কিনা, না হলে আমি বোর্ড মুছে আমি একদম মিডিলে লিখে দিব। এসডব্লিউ দিয়েছি শব্দার্থ, আর স্পেস ট্রাভেল প্যারাগ্রাফ। এবং যারা আমার ক্লাস নিয়মিত দেখো, এর আগেও দেখেছো, তোমরা যেটা করবে, আমি প্যারাগ্রাফ কিভাবে মনে রাখা যায়, আমি কিছু টেকনিক্স দিয়েছিলাম ক্লাসে। মিডিলে ওই টপিকসটা রেখে
তার চারপাশে ওই টপিকসটা নিয়ে ছোট ছোট করে একটু পয়েন্ট আকার ইনফরমেশন লিখলে আমরা খুব ইজিলি আমরা প্যারাগ্রাফ শিখে ফেলতে পারবো এবং সেটা মনেও থাকে। So my dear students, that's all for the time being. Thanks for watching my class. Till then, stay home, stay safe. Bye bye.